নিউ ইয়র্ক সিটি দেখলেও তারুণদের জয়। দেশের মূলধারার মিডিয়াগুলো এটাকে রাজনৈতিক আপসেট ভূমিকম্প হিসেবে দেখছে, কারণ ডেমোক্রেটিক প্রাইমারিতে হেভিওয়েট সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী এক যুবক, যাকে অনভিজ্ঞ বলে অবজ্ঞা করে আসছিলেন কুমো। এমনকি নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা তাকে ভোট না দিতে আহ্বান জানিয়েছিল। তার বিপক্ষে মিলিয়ন মিলিয়ন ডলারের প্রচারণা তো ছিলই, কিন্তু সব স্রোতে ভাসিয়ে তিনি জিতেছেন। জয় হয়েছে তারুণ্যের, জনগণের, নতুন দিনের স্বপ্নের। তবে পথ এখনো বাকি। সবকিছু ঠিক থাকলে ডেমোক্রেট প্রার্থী হিসেবে আগামী ৪ নভেম্বর তাকে লড়তে হবে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বর্তমান মেয়র এরিক অ্যাডামসের সাথে। জোরান মামদানির এই জয় অনেক প্রশ্ন এবং আলোচনার জন্ম দিয়েছে। কুমো পরাজয় মেনে নিলেও গত মাসে তিনি ঘোষণা দিয়েছিলেন হেরে গেলে ফাইট অ্যান্ড ডেলিভার পার্টি থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। তিনি দৌড়ে থাকছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তাছাড়া এই জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগ্রেসিভ উইং এর জয় হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রগ্রেসিভ সোশ্যালিস্ট মামদানিকে সমর্থন দিয়েছেন অন্য দুই আলোচিত প্রগ্রেসিভ লিডার আলেকজান্দ্রিয়া ওকাসিয়া-কর্টেস ও সেনেটর বার্নি স্যান্ডার্স। ভবিষ্যতের নির্বাচনগুলোতে ডেমোক্রেটরা মামদানির প্রচারণার মডেল অনুসরণ করবে কিনা তা নিয়েও আছে আলোচনা। এদিকে পেন্টাগনের ফাঁস হওয়া এক রিপোর্টে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা শুধু দেশটির পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তবে এর সাথে একমত নন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন তেহরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। এ বিষয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার রিপোর্টকে সূত্র হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট। ইরানে হামলার প্রশংসা করে বলেছেন বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারত না। একই সময় ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে তিনি ইরানের সঙ্গে আলোচনা করবেন এবং আলোচনা করব আমরাও। টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক এর নিয়মিত আয়োজন অন ডেমোক্রেসি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল। আমাদের সাথে আলোচনা হিসেবে যুক্ত আছেন স্টুডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ডক্টর শামীম রেজা এবং একই সঙ্গে টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিষয়টি বড় মিডিয়াগুলো দৃষ্টি আকর্ষণ করেছে এবং নিউ ইয়র্কের একটি খুবই সাধারণ বলা যেতে পারে যে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন, কিন্তু এটি সংবাদ শিরোনাম হয়েছে, আলোচনার রসদ জুগিয়েছে এবং শুধুমাত্র নিউ ইয়র্ক নয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই দৃষ্টি ছিল এই ডেমোক্রেটিক প্রাইমারির দিকে, যেখানে নাটকীয়তা হয়েছে, অনেক উত্থান পতন হয়েছে এবং শেষ পর্যন্ত জোরান মামদানির জয় হয়েছে। এই জয়কে যারা পলিটিক্যাল আপসেট বলছেন, আপনি কি মনে করেন এটি পলিটিক্যাল আপসেট, নাকি মামদানি যে পলিসি গুলো ফলো করে এগিয়েছেন, যেভাবে প্রচারণা চালিয়েছেন, যেভাবে তিনি পাবলিককে এঙ্গেজ করেছেন, এটি স্বাভাবিক হওয়ার কথা ছিল? আচ্ছা, এখানে অনেকগুলো জিনিস, তার মধ্যে প্রথম কথা বলছি যে আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং আমার কাছে মনে হয় এটা একটা টার্নিং পয়েন্ট। এটা শুধু একটা ইলেকশন এভাবে করলে চিন্তা করলে হবে না। এই ইলেকশনে আমরা দেখেছি যে আপনি যদি টাকার দিকটা চিন্তা করেন, সবচেয়ে বেশি টাকা কে এখানে ঢেলেছে জানেন? এই প্যাক, যাতে মামদানি কিছুতেই নির্বাচিত না হয়। তো এই প্যাকের এই পরাজয়, এটা কিন্তু ওদের তো সাধারণত পরাজয় হয় না। এই মাত্র ২-৪ বছর আগে আপনার জামাল বোম্যান ওরা যখন চাইনি তাকে উনি নির্বাচিত হোক, উনাকে একদমই এই প্যাকের টাকা দিয়ে উনাকে পরাজিত করা হয়েছে। কাজে যে সমস্ত বড় বড় শক্তিগুলো মামদানির বিরুদ্ধে ছিল, সেইগুলোকে জয় করে মামদানি যে এখানে আসতে পেরেছেন, মাত্র ৬ মাস আগেও তার নাম কেউ ওভাবে করে জানতো না। এটা একটা বিরাট বিজয়। আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে আমি বিভিন্ন ধরনের আজকে অ্যানালিসিস শুনছিলাম। বিভিন্ন অ্যানালিসিসে তার জয়টাকে খাটো করে দেখার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে ডেমোক্রেটিক ভোটাররা ডেমোক্রেটিক পার্টি এস্টাবলিশিং এ অখুশি, সেজন্য তারা মামদানিকে ভোট দিয়েছে। আমি এটার সাথে একমত না। মামদানির আপনার যে ক্যাম্পেইনটা ছিল, এটা যে এত সুন্দর করে ছিল এবং মামদানি যখনই কোন আক্রমণের সম্মুখীন হয়েছেন, উনি সেটাকে যেভাবে করে হ্যান্ডেল করেছেন, তার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, যেভাবে করে উনি জুইশ কমিউনিটির মাঝখানে উনি একটা আকার স্থাপনের চেষ্টা করেছেন, উনি কিন্তু অনেক জুইশ ভোটও পেয়েছেন। অনেক জুইশ ওনাকে ভোট দেয়নি, কিন্তু ব্র্যাডল্যান্ডার যিনি এন্ডোর্স করেছেন, ক্রস এন্ডোর্স করেছেন, ব্র্যাডল্যান্ডার নিজে একজন জিউস এবং তিনি বলছিলেন যে আমার কোনো আপত্তি নেই তার ইসরায়েলের ব্যাপারে তার অবস্থান বিষয়, অর্থাৎ সেই জায়গাটাতেও তো একটা বাড়তি
এবং হয়েছে। আপনি তার প্রতিটা জিনিস, আমি তার একটা খুবই একটা মজার ক্যাম্পেইন দেখছিলাম যেখানে উনি হিন্দিতে আপনার সাবকন্টিনেন্টের মানুষকে ব্যাখ্যা করছেন যে এই র্যাঙ্ক চয়েস বোর্ডটা কিভাবে করে করতে হবে। হ্যাঁ, এবং ওখানে ওই একটার মধ্যে যে একটা করেছে সে খুবই আর কি বলবো মানে বুদ্ধিদীপ্ত একটা অ্যাড। সেখানে আপনার বিভিন্ন মুভি ডায়ালগ ইউজ করে কিভাবে করে মানুষের সাথে ইমোশনালি কানেক্ট করা হচ্ছে। মানে আমার কাছে মনে হয় এই ক্যাম্পেইনটাই একটা মানে এই ক্যাম্পেইনটা একটা স্টাডি করার মতো। এত সুন্দর করে এই ক্যাম্পেইনটা যে করেছে। এবং এই আমি দেখছি ডেমোক্রেটিক পার্টি এস্টাবলিশমেন্ট উনার এই ক্যাম্পেইনটা যখন বা উনার বিজয়কে বিশ্লেষণ করছে, উনাকে খাটো করছে এবং বারবার এটা বোঝাতে চাচ্ছে যে যে কেউ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়ালে সে এখন মানে তার বিজয় হতো। আমি এটার সাথে একদমই একমত না। আমার কাছে মনে হয় এটা একটা টার্নিং পয়েন্ট। আরেকটা বিরাট জিনিস, আমরা হয়তো পরে এটা কথা বলবো, অনেক সময় আসে যখন একটা ন্যারেটিভের রাপচার। এই যে আমরা ইসরায়েল নিয়ে আপনার অ্যান্টিসেমিটিজম এই ধরনের জিনিস নিয়ে করছি, মামদানির বিজয় কিন্তু এই যে কোনো মানুষকে অ্যান্টিসেমিটিজম বললেই তার পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যাবে, এইটার থেকে আমরা উঠে আসলাম। এইটা কিন্তু একটা ন্যারেটিভের একটা টার্নিং পয়েন্ট। কাজে বিভিন্ন দিক বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে একটা ঐতিহাসিক বিজয় এবং এটা একটা টার্নিং পয়েন্ট। এরপর থেকে আমরা আর এখন একটা আমার সবচেয়ে বড় ভীতি, এটা ডেমোক্রেটিক পার্টি এই কি মানে মামদানিকে হয়তো তারা হতে দিতে চাইবে না মেয়র। এইটা ছাড়া আর কোনো বাইরের আর কোনো ভয় নাই। কিন্তু আমার কাছে সত্যি মনে হয় একটা টার্নিং পয়েন্ট হচ্ছে। প্রফেসর ডক্টর শামীম রেজা, যে বিষয়টি ডক্টর মেহরাজ মোহাম্মদ বলছিলেন যে ডেমোক্রেটিক পার্টির ভিতরেই এই প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট তাদেরকে নিয়ে এক ধরনের তাদেরকে সাইডলাইনে রাখার একটা প্রবণতা আছে, এবং আমরা দেখেছি বিল ক্লিন্টন এডুকোমোকে সমর্থন করছেন, কিন্তু ওকাসিয়া কর্টেস, বার্নি স্যান্ডার্স তারা প্রোগ্রেসিভ, তারা মামদানিকে সাপোর্ট করবেন, এটা অনেকটাই স্বাভাবিক ছিল। ডেমোক্রেটিক পার্টি এখন তারা কি এই মেসেজটা পাচ্ছে যে প্রোগ্রেসিভ যারা, সোশ্যালিস্ট যারা, তাদের অবস্থানটা ধীরে ধীরে পার্টির মধ্যে শক্তিশালী হয়ে উঠছে? মামদানির বিজয় কি এমন কিছু ইঙ্গিত করে, নাকি আসলে ব্যক্তি মামদানি এখানে অনেক বড় ফ্যাক্টর ছিলেন, তিনি যেই আদর্শে বিশ্বাসী হন না কেন? আমি দুটোকে মিলিয়েই বলবো। একটা হলো আমার সমালোচক যে কথাটা বললেন যে ডেমোক্রেটিক স্ট্যাবলিশমেন্ট দীর্ঘদিন ধরে একটা রীতিতে চলছে, কিন্তু আপনি খেয়াল করেন এর মধ্যেও কিন্তু তারুণ্য বিভিন্ন সময় জয়ী হয়েছে। যখন বিল ক্লিন্টন প্রার্থী হিসেবে আসেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে, তখন কিন্তু তিনি যথেষ্ট তরুণ ছিলেন। বারাক ওবামা খুবই অপরিচিত, মানে আমি ওই ক্ষেত্রে বলছি অপরিচিত এবং তরুণ। এটা খুব মাঝে মধ্যে ঘটেছে, কিন্তু দীর্ঘদিনে স্টাবলিশমেন্ট এক ধরনের কর্পোরেট স্বার্থের কাছে, ইউনিয়নগুলোর একটা জোট, স্বার্থ গোষ্ঠীর একটা জোট, এই সবকিছু মিলে এমন একটা জগৎ তৈরি করেছে যে সেই জগতে অন্য কেউ ঢুকো সেটা তারা কখনো প্রত্যাশা করে না। এবং এই অন্য কেউ বলতে তরুণ হতে পারে, অন্য কেউ বলতে অভিবাসী কেউ হতে পারে, অন্য কেউ হতে পারে যে স্টাবলিশমেন্টের বাইরে গিয়ে নতুন কোনো এজেন্ডা নিয়ে আসবে, যেটা কিছুটা হলেও কর্পোরেট এক ধরনের কিছুটা হলেও তারা থ্রেট একটা বোধ করবেন, এবং বিভিন্ন তাদের যে দীর্ঘদিনের সাজানো গোছানো সবকিছু সেটাকে কেউ চ্যালেঞ্জ করবে, এই সুযোগটা তারা করে দেন। এবং এক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে রিপাবলিকানরা, তাদের মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই, দুটো প্রায় একই জায়গায়। যদি আমরা নাম শুনলে মনে করি যে না তারা খুব অভিবাসী বান্ধব, তারা হয়তো সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেক বেশি সংবেদনশীল, তারা অনেক বেশি এক ধরনের আমরা যে অর্থে প্রোগ্রেসিভ বলি, সেটা সবসময় সেটা ঘটে না। এখন আমি ব্যক্তিগত একটা বিষয় স্মরণ করে, অনেক বছর আগে 90 দশকের শুরুর দিকে আমরা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, এবং বিল ক্লিন্টন তখন মার্কিন প্রেসিডেন্ট, তো উনি আমাদেরকে একটা বাণী পাঠিয়েছেন এরকম, যেটা আমাদেরকে খুব আলোড়িত করেছিল, যে একটা ভালো সরকার সেটা যে জনগণের কথা বোঝে এবং জনগণ জানে সরকার কি করতে চায় বা তাদের কথা যাচ্ছে। আমার কাছে এখন মনে হয় যে উনি নিজে সেটা বিশ্বাস করেছেন কিনা পরবর্তী সময়। তো এইটাই যদি হয়, আজকে যে ঘটনাটা ঘটেছে, যে আজকের যে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট আছে বা যে আজকের যারা প্রধান, যারা এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে যারা পরিচালনার দায়িত্বে আছে, তারা আসলে জনগণের কথা শোনেন কিনা, জনগণের কাছে যান কিনা, এবং জনগণ আসলে বুঝতে পারে কিনা যে এস্টাবলিশমেন্ট কি চাই বা আসলে প্রশাসকটা কি চায়। সেটা আপনার অর্থনীতির ক্ষেত্রে হতে পারে, সেটা মুদ্রাস্ফীতির ক্ষেত্রে হতে পারে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের ক্ষেত্রে হতে পারে, যুদ্ধের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে হতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু বছরের পর বছর, এখন দশকের পর দশক, মার্কিন জনগণের একটা অংশ হয়তো করছে, আর একটা অংশ করছেই না, সেটা করার মতো অবস্থাতেই নাই। সুতরাং তার এই যে আশাটা, সেটা আমি এইভাবে দেখি, একটা হলো যে এটা কিন্তু একটা তারুণ্যেরও জয়। এখন বৈশ্বিক দক্ষিণে কিন্তু তরুণরা উঠে আসছে, এবং উন্নত দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো
একটা শক্তিশালী অর্থনীতির দেশ, শক্তিশালী সামরিক দেশ, সে এমন ভাবে একক ভূমিকায় অবতীর্ণ যে তার বোধ হয় শেখার কিছু নাই। সে মনে হয় অন্য কোনো সম্ভবত উন্নয়নশীল দেশ থেকে এই তারুণ্যের বিজয়গুলো তার দেখার কোনো কিছু নাই, সে দেখে না, সে তাকায় না। সুতরাং এখানে যখন এরকম তরুণ কেউ আসে, আপনি খেয়াল করবেন যেটা উনিও বলছিলেন, আক্রমণের জায়গাগুলো কোথায়, যে ওর বয়স তো মাত্র 33 বছর, ও কি করবে? আরে বাবা, কার অভিজ্ঞতা ছিল? বিল ক্লিন্টনের কি অভিজ্ঞতা ছিল? বারাক ওবামার কি অভিজ্ঞতা ছিল? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমি বড় বড় নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প যিনি কোনোদিন কোনো পাবলিক অফিস হোল্ড করেননি, তার কি অভিজ্ঞতা ছিল? কেবলমাত্র তিনি পুরো দেশ চালিয়েছেন, আবারও তিনি চালাচ্ছেন এখন। অতএব এই যে এটা আমি মনে করি একটা বড় একটা স্মেয়ার ক্যাম্পেইন, যে তার দলের মধ্যে থেকে আর বাইরে থেকে তো তারা তো করেছেনই। এটা একটা অবাস্তব কথা। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে সমসুযোগে বিশ্বাস করে, ব্যক্তির বিকাশে বিশ্বাস করে, ব্যক্তির নেতৃত্বে বিশ্বাস করে, তার বয়স 33 হলো না তার বয়স 30 হলো এটা তো গুরুত্বপূর্ণ না। তিনি যে এজেন্ডাগুলো নিয়ে আসছেন সেটা এখন নিউ ইয়র্ক সিটির শুধু না, আমি মনে করি পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের বহু অঙ্গরাজ্যের বহু বড় বড় শহরের একটা বড় ধরনের এজেন্ডা, যে সেখানকার মানুষ বসবাস করতে পারছে কিনা, তাদের হাউজিং এর অবস্থা কি, তাদের জীবনযাত্রার অবস্থা কি, তারা চলতে পারে কিনা, যে নাগরিক সুবিধাগুলো পাওয়ার কথা সে নাগরিক সুবিধাগুলো তারা পান কিনা, পুরোটাই কি ধনীদের কাছে থাকবে, পুরোটাই কর্পোরেটদের কাছে থাকবে, নাকি একটা শহরের যে বহু ধরনের মানুষের যে 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 বিন্যাসটা ঘটে, যে যে জনমিতিক বিন্যাসটা ঘটে, কেউ ধনী কেউ কম ধনী, কিন্তু প্রত্যেকের অংশগ্রহণ, প্রত্যেকের অবস্থান, সেই জায়গাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়ে ফেলেছে বড় বড় শহরগুলোতে। এখন যদি নিউ ইয়র্কের ক্ষেত্রে বলে, এই যে নিউ ইয়র্কে যে অভিবাসীরা নিউ ইয়র্ককে তৈরি করেছে, সেই অভিবাসীদের প্রতিনিধিত্ব কিন্তু সেখানে আপনি নেন। আপনি যদি নীতি পরিবর্তনের ক্ষেত্রে বলেন, নীতি গ্রহণের ক্ষেত্রে বলেন, আপনি যদি স্টেট অ্যাসেম্বলিতে বলেন, বা কেন্দ্রের কথাও যদি আপনি বলেন, বা বিভিন্ন স্তরে সেখানে প্রতিনিধিত্বের সুযোগ আছে। অর্থাৎ তিনি তারুণ্যের এজেন্ডা নিয়ে আসছেন, তিনি যে মূল্যবোধ, তিনি যে দলের যে ডেমোক্রেটরা, তাদের মূল্যবোধকে এখন প্রশ্ন করা উচিত, যে তোমরা যে মূল্যবোধ নিয়ে মানুষের কাছে একসময় গেছো, এখানকার যদি ব্ল্যাক পপুলেশনের কাছে যায়, এখানকার অন্য অভিবাসীদের কাছে যায়, যেভাবে একেবারে যদি পেছনের দিকে যায় 60, 70, 80 দশকে যে মূল্যবোধ গুলো তারা তৈরি করেছিল, সেই মূল্যবোধের জায়গায় তারা আছে কিনা। এবং যেটা আমি শুরুতেই বলছিলাম, যে তাদের সাথে অন্যদের খুব বড় আকারের কোনো পার্থক্য এখন করা যাচ্ছে না। তো সেটা একটা, এবং যে নীতিগুলোর কথা বলছে, আমরা প্রশ্ন করতে পারি যে উনি ছোট ছোট এজেন্ডা, যে উনি কি করে একটা ফ্রি বাস চালু করবেন, বা কিভাবে কথার কথা একটা এক ধরনের স্টেটের সমর্থনে আমাদের ওই পুরোনো দিনের রেশনের মতো বা ন্যায্য মূল্য দোকানের মতো যেগুলো আমরা অনুন্নত বিশ্বে দেখতাম, সেটা কিভাবে চলবে, এটা নিয়ে কথা উঠতে পারে, সেগুলো অন্য আলোচনার বিষয়। উনি কিছুটা ফর্মুলা দিচ্ছেন যে কোন জায়গা থেকে টাকাটা আসবে, কোথায় সেটা পুনর্বিনিয়োগ হবে, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু অন্য যে স্মেয়ার ক্যাম্পেইন গুলোর কথা বললেন, যে তিনি একটা বিশেষ এথনিক গোষ্ঠীর বিরুদ্ধে, মোটেই না। তিনি হামাসকে সমালোচনা করেছেন, এবং হামাসের অপহরণকে তিনি বারবার সমালোচনা করেছেন, যে তিনি এটার পক্ষে না। এবং তিনি বারবার বলছেন যে বিষয়টাকে নিয়ে বারবার আমরা খোঁচানো হচ্ছে, অ্যান্টিসেমিটিক যে অ্যাপ্রোচটা, সেটাকে ওয়েপনাইজ করা হচ্ছে, সেটাই হচ্ছে বড়, এটাকে হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করছি কিনা, মূল্যবোধের বাইরে কি। আমি ডক্টর মোমেন আপনার কাছে জানতে চাই, আজকে এরিক অ্যাডামস বলছিলেন, ফক্স নিউজে এসে বলছিলেন যে জোরান মামদানি সাপের তেল বিক্রেতা, এবং তিনি বলছিলেন যে যে এজেন্ডাগুলো তিনি নিয়ে এসেছেন সেগুলো একজন মেয়রের কাজ নয়, একজন অ্যাসেম্বলিম্যানের কাজ হতে পারতো। তিনি অ্যাসেম্বলিম্যান হিসেবে তার ছোট করা জায়গাতে তো তিনি সেগুলো করেননি। মূল যে প্রশ্নটি সেটি হলো যে 4 নভেম্বর তাকে এরিক অ্যাডামসের সঙ্গে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এরিক অ্যাডামস ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হবেন। আমরা ঠিক জানি না এরকমও শেষ পর্যন্ত তিনি দাঁড়াবেন কিনা। কালকের তার অ্যাপ্রোচে দেখে মনে হলো তিনি দাঁড়াবেন না, হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি মামদানিকে অভিনন্দন জানাচ্ছেন, অন্যান্য বিষয়গুলো আছে। যে নীতিগুলো নিয়ে এরিক জোরান মামদানি আসছেন, সেই নীতিগুলো তিনি কার্যকর করতে পারবেন কিনা, নাকি এগুলোই তার সামনের দিনগুলোতে বুমেরাং হতে পারে প্রচারণার ক্ষেত্রে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলে শুরু করতে চাই। যখনই যে কোনো পলিটিশিয়ান এভাবে মানুষের পক্ষে নীতি নিয়ে আসে, মানুষের জীবনযাপন আপনার সহজ হবে, তখনই এই টাকা কোথা থেকে আসে এই প্রশ্নটা ওঠে। এই যে আমরা ইরানে হামলা করে এটা প্রায় $1 বিলিয়ন খরচ করা হলো, যেখানে কোনো লাভ হয় নাই, এই টাকাটা কোথা থেকে আসে, এই প্রশ্নটা আমি কোনোদিন কাউকে করতে শুনি না। যেই জিনিসগুলো, যে টাকা কোথা থেকে আসবে, যেই টাকা আপনার নিউ ইয়র্কের মানুষ যে ট্যাক্স দেয় সেখান থেকেই তারা আসবে। সেই টাকাটা দিয়ে তারা যেভাবে করে আপনার সুবিধা ভোগ করে ভীষণ ধনী শ্রেণী, তারা সেটা করবে না, সেই টাকাটা দিয়ে ব্যবহার করা হবে। কাজে এখানে আমরা যখন বিশ্লেষণের কথা দেখি, আরেকটা জিনিস যেটা দেখবো, এখন জোহরান মামদানিকে যে সাপের তেল বিক্রেতা করা হচ্ছে, এওসি যখন নির্বাচিত হয়েছিলেন, আমার খুব ভালো করে মনে আছে, প্রথম 2 বছর খালি বলা হতো যে উনি একটা কি জানি করতেন, উনি ওনাকে বারবার খালি এভাবে করে
সম্বোধন করা হতো যে শি ওয়াজ আ ওয়েট, এবং মানে দেয়ার ইজ নাথিং রং, মানে একটা ওয়েট্রেস, তার মধ্যে কি অসুবিধা? হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলো খালি চলতেই থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে অন্য সমস্ত আক্রমণের থেকে আমেরিকার রাজনৈতিক পটভূমিতে এই অ্যান্টিসেমিটিক, এটা এমন একটা শব্দ, এটা যখনই এটা উচ্চারণ করা হয় মানুষের পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যায়। এইটা থেকে যখন উত্তরণ হয়েছে বাকিগুলো উত্তরণ হবে। এবং এখন যে বৈশ্বিক যে একটা পটভূমি আছে, যুদ্ধের পটভূমি ইসরায়েল, এই সময়ে উনি যে এইটাকে উত্তরণ করতে পেরেছেন, এটা একটা সাংঘাতিক একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। হ্যাঁ, মেয়র, যখন উনি মেয়র হবেন, উনি যে জিনিসগুলো প্রমিস করেছেন আমি শিওর 100% কেউ দিতে পারে না, উনিও পারবেন না, এবং তখন উনাকে এটা নিয়ে সমালোচনা করতে হবে, এবং তখন উনাকে এটা নিউ ইয়র্কবাসীর দায়িত্ব, উনাকে অ্যাকাউন্টেবল করবে যে এইসব ক্যাম্পেইন প্রমিস ছিল, এই জন্য তোমাকে ভোট দিয়েছি, তুমি এগুলো ডেলিভার করো, এবং উনাকে এটা করতে হবে। এটার মধ্যে কোনো খারাপ কোনো কিছু নাই। উনি যদি যেটুকু উনি না পারবেন, কেন না পারবেন উনি ব্যাখ্যা করবেন, এটাই তো পলিটিক্যাল প্রসেস, তাই না? এখন অনেক কিছু হয়তো উনি উনার যে আদর্শ থেকে কথা বলেছেন, আদর্শগত দিকটা হয়তো অনেক বেশি বড়, প্র্যাকটিক্যাল দিকটা হয়তো প্র্যাকটিক্যাল এবং আদর্শগত দিকের মধ্যে হয়তো একটা অমিল থাকতে পারে, কিন্তু যে একটা আদর্শ সবসময় বড় হতে হয়, সেই আদর্শের যদি আংশিকও আপনার পূরণ করা যায়, সেটাও তো একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কাজে আমি সেদিক থেকে, এবং অবশ্যই মেয়র হিসাবে উনি যখন ব্যর্থ হবেন, যে জিনিসটা ব্যর্থ হবেন, এটাই তো একটা সুস্থ পলিটিক্যাল প্রসেস, তখন এটা নিয়ে উনার তীব্র সমালোচনা করতে হবে। জি, এবং প্রফেসর ডক্টর শামীম রাজা, নিঃসন্দেহে আপনি হয়তো কালকে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখার সুযোগ পেয়েছেন। আমরা রিপোর্ট করার জন্য যখন গিয়েছিলাম, আমরা বলছি না যে শতভাগ বাংলাদেশি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন, কিন্তু আমরা দেখেছি আগের তুলনায়, অন্য 2021 ডেমোক্রেটিক প্রাইমারি কিংবা অন্য তুলনায় প্রচুর সংখ্যক বাংলাদেশি কমিউনিটি ভোট কেন্দ্রে গিয়েছেন, এবং তারা অলমোস্ট শতভাগ জোরান মামদানিকে ভোট দিয়েছেন। অনেক আন্টিরা বলছিলেন যে আমার ছেলে জোরান মামদানিকে সমর্থন করে, তাই আমি দিচ্ছি। আমি আসলে এটি বলছিলাম, তিনি ছোট ছোট কমিউনিটি গুলোকে এঙ্গেজ করার সুযোগ পেয়েছেন, এবং আমরা একটা ছোট্ট ভিডিও তার দেখে নিতে চাই। জয়ের ঠিক পরপরই তিনি বাংলাদেশি আন্টিদের প্রশংসা করে যে বক্তব্যটি রেখেছেন, আমরা দেখছিলাম যে মামদানি আসলে ভুলেননি, তার জয়ের পিছনে যারা কাজ করেছেন তাদেরকে ভুলেননি। এবং টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক শুরু থেকেই মামদানি আমাদের স্টুডিওতে আসা থেকে শুরু করে তার বিভিন্ন প্রচারণা কভারেজ দেওয়া থেকে শুরু করে অন্য প্রার্থীদেরও আমরা দিয়েছি, কিন্তু বাংলাদেশি কমিউনিটি জোরান মামদানির পেছনে ছিলেন। এটি আসলে মনে রাখার মতো ঘটনা। প্রফেসর ডক্টর শামীম রাজা, জোরান মামদানি বলছিলেন যে আমি জিতিনি, কারা কারা জিতেছে, কিন্তু জোরান মামদানি জিতেছে। আমি আসলে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সেটি হলো জোরান মামদানি জিতেছে, হেরেছে আসলে কারা? শুধুই কি এন্ড্রু কুমো হেরেছে, নাকি আরো অনেকগুলো জায়গায় হেরে গেছে? আপনি আগের অংশ আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে তার এই বিজয় যারা ডেমোক্র্যাট এস্টাবলিশমেন্ট আছেন, বা আমি যদি ওই অর্থ বলি যে কট্টর বা পুরনো যে গ্রুপটা আছেন, তারা কি বোধ করবেন? তারা মোটেই ভালো বোধ করবেন না। কারণ আপনি নিজে যোগাযোগ শাস্ত্রের শিক্ষার্থী ছিলেন, আপনি জানেন যে পলিটিক্যাল কমিউনিকেশনের জন্মই হয়েছে প্রধানত মার্কিন নির্বাচনগুলোকে অনুসরণ করতে গিয়ে, এবং প্রচুর কেস স্টাডি আছে। আপনি সেই কেস স্টাডির মতো জোরান মামদানিকে পান কি? যেরকম অভিবাসীর কোনো গল্প আপনি এখানে পান কিনা? অসংখ্য সম্প্রদায় যারা এই নিউ ইয়র্ককে গড়ে তুলছে, বা এই ধরনের পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ শহরগুলোকে গড়ে তুলছে, রাজনীতিতে তাদের অংশগ্রহণের কাহিনী আপনি পান কিনা? তাদের কেস স্টাডিগুলো আপনি পান কিনা? আপনি কিন্তু পান না। সুতরাং সেটা কিন্তু তাদেরকে ভীত করবে। তারা আপনি এমনি ডেমোগ্রাফিটা দেখেন, আপনি যখন জনমিতি দেখেন কোন নির্বাচনে, আপনি কি হিসাব করেন আফ্রিকান আমেরিকানরা কি পরিমাণ ভোট দেবে, ল্যাটিনোরা আপনাকে কি পরিমাণ ভোট দেবে? আপনি কিন্তু ওইভাবে খুব সম্প্রতি এটা আলোচনা শুরু করেছেন দক্ষিণ এশিয়ারা কি পরিমাণে ভোট দেবে, ভারতীয় মার্কিনরা কিভাবে ভোট দেবে, বা বাংলাদেশি মার্কিনরা কিভাবে ভোট দেবে। এটা কিন্তু খুব নতুন, আপনি বলতে পারেন যে একটা যে আমাদের সামনে একটা প্রপঞ্চ হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে। এইটা পুরনো যারা, তাদেরকে তো খুশি করবার কথা না। এবং পুরনোর আগেই বলেছি, তাদের যে কর্পোরেট নির্ভরতা এবং তাদের এক ধরনের এলিটের প্রতি তাদের যে পক্ষপাত দুষ্টতা, সেগুলো তো এখানে জোরান মামদানি সেগুলোকে একদম ভেঙে দিয়েছেন। আপনি বলতে পারেন যে পুরো বিনির্মাণ করে ফেলেছেন, যে না, ওর বাইরে জনগণ যে কথা বলে, জনগণের যে একটা মত আছে, এবং যখন নিউ ইয়র্কের জনগণ বলছেন, তখন সেখানে অসংখ্য অধিবাসী, অসংখ্য মানুষ, অসংখ্য ধর্ম এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর যে সমন্বয়, তাদের যে রাজনীতিতে অংশগ্রহণ। এবং আপনার ওই কথাতেই ফিরে আসি যে কারা এখানে লুজার হলো। এখানে যদি আপনি গেইনার বলেন, তাহলে এখানে গেইনার তরুণরা। এখানে যদি আপনি বলেন যে কারা লাভ হলো, তাহলে এই যে যাদেরকে তিনি একটু আগে তিনি সম্বোধন করলেন, যে বিভিন্ন স্তরের যে অভিবাসীরা যারা বিভিন্ন ভাবে
এই শহরের অর্থনীতি বলেন, এই দেশের অর্থনীতি বলেন, বা বিভিন্ন প্রক্রিয়ায় যারা করছেন, এবং আরো যারা তাকে সমর্থন দিয়েছেন, এবং এখানে বিজয়ী হচ্ছেন ওই অর্থে যারা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আপনি বলেন। এখানে একটা কথা বলতে হবে, এই সোশ্যালিস্ট মানে কিন্তু বিবিসি তাকে যেভাবে লেফট উইং বলেছে, আমি খুবই বিস্মিত হয়েছে যে বিবিসির মতো ভাই এই লেফট উইং মানে সেই পুরনো সমাজতন্ত্র না। এটা আমরা যারা এই আলোচনা আছি, বাংলা ভাষাভাষী যারা অনুষ্ঠান শুনছে, তারা এই শব্দের সঙ্গে দশকের পর দশক পরিচিত, তারা আপনারা আমার চাইতে আরো ভালো বোঝে কি কি অত্যন্ত ইচ্ছাকৃত ভাবে তারা করেছেন কিনা, যেটা আমাকে খুব বিস্মিত করেছে। এটা একটা স্কুল অফ থট, ডেমোক্রেটদের মধ্যে একটা স্কুল অফ থট, একটা মধ্যপন্থার এক ধরনের কল্যাণমুখী একটা, আমি যদি সরল বাংলা এটাকে করি, তাদেরকে আপনি যখন প্রোগ্রেসিভ বলছেন, ভাই এই প্রোগ্রেসিভ মানে তো 60-এর দশকের সোশ্যালিস্ট প্রোগ্রেসিভদের কথা আমরা বলছি। এই দলের মধ্যে মধ্যপন্থী যারা অগ্রসর, যারা এক ধরনের পার্টিসিপেশনে বিশ্বাস করেন, যারা ইনক্লুশনে বিশ্বাস করেন, যে জায়গাটা এখন চ্যালেঞ্জ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন লুজার কারা? লুজার তাহলে প্রথমে গণমাধ্যম দিয়ে শুরু করি, তাহলে নিউ ইয়র্ক টাইমস এর বোর্ড অফ এডিটরসরা লুজার। লুজার হচ্ছেন যারা সেই কট্টরপন্থী, যে একদম আপনি ব্লুমবার্গ থেকে শুরু করে, যদি বিল ক্লিন্টন প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু তার যে বিশাল ক্লাব আছে, ওই অর্থে যে এলিট ক্লাব, তারা লুজার। লুজার হচ্ছে যারা তার বিরুদ্ধে স্মেয়ার ক্যাম্পেইন করেছিলেন বিভিন্ন অভিযোগ তুলে, তারা লুজার। এবং আমি তো তাকে, সে মুসলিম না কোনটা, না সে ভারতীয়, না সে গুজরাটি, আমি তাকে কেন দেখবো? সে নিউ ইয়র্কের জোরান মামদানি, তিনি এখানে লেখাপড়া করেছেন, এখানে বড় হয়েছেন, তার বাবা এখানকার বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক, মা বসবাস করছেন দশকের পর দশক ধরে। আর কি পরিচয় আপনার প্রয়োজন আছে যে তাকে সে মুসলিম কিনা, তার বাবা কি করেন, মা কি করেন, বা আমার তো একটা প্রয়োজন নেই। আপনি বড় জোর বলতে পারেন তিনি একজন এশিয়ান, সেটা একটা হতে পারে। আমরা এতদিন আফ্রিকান আমেরিকানদের দেখতাম, ল্যাটিনো ভোটারদের দেখতাম, সেখানে একটা নতুন প্রপঞ্চ হচ্ছে এশিয়ান ভোটাররা, এবং তার মধ্যে আপনি একটা সাউথ এশিয়ান আইডেন্টিটি, যারা শিক্ষায় বলেন, প্রযুক্তিতে বলেন, বিজ্ঞানে বলেন, ব্যবসায় বলেন, এখন নিউ ইয়র্কের সবচেয়ে অগ্রসমান আমি মনে করি যে এই গোষ্ঠীগুলোকে তারা প্রতিনিধিত্ব করেন। অতএব খুব সহজে এখানে লুজার এবং গেইনারদের আপনি আলাদা করতে পারছেন। এবং যদি এর সঙ্গে খুব দ্রুত যোগ করি, যেটা উনি আপাও বলছিলেন, যে তার যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি সেটা অসাধারণ। এখন আমরা যারা বৈশ্বিক দক্ষিণের ওই সমস্ত অঞ্চল থেকে এসেছি, তারা এই ক্যাম্পেইনের সঙ্গে কিছুটা পরিচিত, যে দিন নেই রাত নেই, এটা হাত মেলালাম, হইচই করলাম, এটা মাইকিং করলাম। এই রাষ্ট্রে তো তা নাই, এই শহরে তো সেভাবে ক্যাম্পেইন দেখেনি। না দেখতে দেখতে যেটা ঘটেছে, অ্যান্ড্রু কমোর মতো লোকেরা মনে করেছে তাদের রাস্তায় নামার দরকার নেই, এত এত মিলিয়নের উনি সাপোর্ট পাচ্ছেন, উনি এটা করবেন, উনি সেটা করবেন। আপনি খেয়াল করেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার অসাধারণ ভাবে তিনি সামাজিক মাধ্যমের ব্যবহার করেছেন, কিন্তু সেটা টিপিক্যাল ওয়েতে না, বিভিন্ন ভাষায় তিনি করছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে তিনি যাচ্ছেন, তিনি হাঁটছেন একেবারে সহজ কথা। আমরা যেটাকে আগেকার দিনে, আমার বাংলাটা এই মুহূর্তে হঠাৎ করে মনে পড়ছে, জনসংযোগ, আমাদের প্রার্থীরা যেভাবে দক্ষিণ এশিয়াতে জনসংযোগ করে, তিনি পুরো ম্যানহাটন হেঁটে ফেলেছেন। তিনি আপনি যদি তার ক্যাম্পেইন ভিডিও গুলো দেখেন, আপনি কখনো জ্যাকসন হাইটকে দেখছেন, আপনি কখনো ঘরে তার ভলান্টিয়ার আছে। সুতরাং সবকিছু মিলে আমি মনে করি তিনি নিউ ইয়র্কের সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছেন, নিউ ইয়র্কের মার্জিনালাইজ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছেন। এই শহরে যাদের বসবাসের অধিকার আছে, যাদের বেঁচে থাকার অধিকার আছে, শিশু লালন পালনের অধিকার আছে, শিক্ষায় তারা অন্যদিকে নিয়ে যেতে চান, ব্যবসা বাণিজ্যে তারা অগ্রসর হতে চান, রাষ্ট্রের যে সক্ষমতা, রাষ্ট্রের যে সক্রিয় নাগরিক হিসাবে তার যে একটা অংশীদারিত্ব আছে, সেটা আমি মনে করি যে একটা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে একটা পরবর্তীতে কি হবে নভেম্বরে, সেটা আমাদের পরবর্তীতে আলোচনা করতে হবে, যে তার বিপক্ষে কি কি থাকবে, কি কি রোড ব্লক আসতে পারে, কি কি চ্যালেঞ্জ আসতে পারে। এটা আমরা প্রায় সবাই সেটা অনুমান করতে পারছি। কিন্তু যে এজেন্ডা তিনি সামনে আনতে পেরেছেন, যে নীতি বিতর্ক তিনি সামনে আনতে পেরেছেন, যে দৃষ্টিভঙ্গি তিনি নিউ ইয়র্কের এই মেয়রের নির্বাচনে, সেটা সারা পৃথিবীকে আকর্ষণ করেছে। প্রাইমারিতে আমরা তো কোনোদিন বিশ্ব গণমাধ্যম এবং মানুষের এই উচ্ছ্বাস লক্ষ্য করি, এতটা প্রবল আগ্রহ দেখা যায়নি। প্রফেসর মেহনাজ মোমেন, আমি একটা জিনিস খালি যোগ করতে চাই, সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় লুজার ছিল এইপ্যাক। যে পরিমাণে টাকা মামদানিকে পরাজিত করার জন্য দিতে চেয়েছে, এবং ওদের তো আমার পরাজয় আমি আসলে তেমন মনে করতে পারি না। কাজে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় পরাজয় হয়েছে এইপ্যাক। এবং আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, মামদানি যদি মেয়র হন, নিউ ইয়র্কের প্রথম কোন অভিবাসী মেয়র হতে যাচ্ছেন তিনি, এবং এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটির জন্য স্যাংচুয়ারি সিটি হিসাবে অভিবাসন খুবই প্রবল একটি আলোচনার বিষয়, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় তিনি যে নীতিগুলো নিয়ে অগ্রসর হতে চান, বর্তমান মেয়র এরিক অ্যাডামস তাকে সমর্থন জানাচ্ছেন, তার অভিযানগুলো, তার নীতিগুলো সবগুলোকে সমর্থন জানাচ্ছেন। জোরান মামদানিকে আমরা দেখছি বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি বড়জোর টম হোমেনকে চ্যালেঞ্জ করছেন, তিনি নানা সময় ব্র্যাডল্যান্ডারকে আমরা দেখলাম তার একেবারে সহচর, এখন তিনি ইমিগ্রেশন কোর্টে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন। সবকিছু মিলে অভিবাসীরা সামনের দিনগুলোতে জোরান মামদানি মেয়র হলে তারা কি বাড়তি মনোযোগ, বাড়তি সহযোগিতা পাবে কিনা?
বাড়তি মনোযোগ বাড়তি সহযোগিতা না, আমি বলবো প্রাপ্য মনোযোগ প্রাপ্য সহযোগিতা। এবং সবচেয়ে বড় কথা যেটা আমার জোহরান মাহমুদার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে উনি কোনো জায়গাতেই কম্প্রোমাইজ করেননি। উনার যে যেমন প্যালেস্টাইন নিয়ে যে উনার কথাটা বলেছেন, উনাকে বারবার প্রশ্ন করার পর উনি একদম ওই জায়গাটাতে একদম স্থির ছিলেন। তো আমি আশা করব অন্যান্য পলিসি যে জিনিসগুলো বলছেন যেটা মানুষের পক্ষে করবেন না, তবে হ্যাঁ, তবে নিউ ইয়র্ক তো আসলে এর থেকে বড় অভিবাসিত শহর আর হয় না। হ্যাঁ, কাজে এবং এখন এই পর্যায়ে আপনি যদি এই বিভিন্ন রকমের আইস রেড এগুলোর কথা আপনি যদি চিন্তা করেন, নিউ ইয়র্কের এখন যে সিটিং মেয়র তো খুবই ন্যাক্কারজনক তার ভূমিকা, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যেভাবে আঘাত করে যেভাবে করে নিজের শহরের মানুষদেরকে তুলে দিচ্ছে আইসিসের হাতে, এটা তো খুবই খুবই দুঃখজনক। তো আমি আশা করি যে এখানে এখন ব্যাপারটা এরকম যে আমাদের যে ফেডারেলিজম যে সিস্টেমটা আছে, এখানে সবাই এটার ফেডারেল গভর্নমেন্টের ঠিক ওইভাবে করে বিরোধিতা করতে পারে না। কিন্তু দুই একটা বড় বড় জায়গা যেমন এলএ তে আমরা দেখেছি, নিউ ইয়র্কে যখন হবে তখন সেইটারই একটা প্রভাব সারা দেশে পড়বে। আবারও আপনার আরেকটা কথা আমি বলছি যে টাকার কথা যখন আসে, এই যে আইস এরকম করে যে মানুষদেরকে ধরে বিভিন্ন দেশে পাঠাচ্ছে এবং তাদেরকে এই এল সালভাদোরে, যেটা আমার কাছে মনে হয় একদমই অনৈতিক এবং মানে নিয়ম শৃঙ্খলার বিরোধী, মানে কমপ্লিটলি ইলিগাল, সেখানে রাখার জন্য কিন্তু প্রচুর টাকা খরচ হচ্ছে। এই টাকা কোথা থেকে আসে এই প্রশ্ন কিন্তু আমি কোনোদিন কাউকে করতে শুনি না। খালি যখন এই প্রসঙ্গ জি, আপনার অডিওটা একটু আমরা মিডিয়া জি মিডিয়া কোয়েশ্চেন গুলো কোন সময় অন্য অন্য জায়গা থেকে অন্য জিনিসের এই যে মানে বিষয়টা হলো যে আপনার জন্য এক ধরনের প্রশ্ন, কিন্তু আমার জন্য সেই প্রশ্ন নয়। অর্থাৎ প্রশ্নটা ব্যক্তিভেদে স্থানভেদে হচ্ছে, অনেকগুলো বিষয় আছে। প্রফেসর ডক্টর শামীম রাজা, আপনি যদি অভিবাসী আবার কথা আমি একটু সম্বোধন করতে পারছেন, ওটা যোগ করি যে মেক্সিকোর বর্ডারে মানে আমাদের অঞ্চল দক্ষিণ এশিয়াতে আপনি বলেন যে কাঁটাতারের বেড়া বা বিভিন্ন ধরনের বেড়া, এখানে তো বেড়া নাই, এখানে অত্যন্ত সুরক্ষিত একদম দুর্গের মতো। আপনি খেয়াল করুন যে এই অভিবাসী ইস্যু যে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে রেখে তাদের পেছনে যে টাকা খরচ হতো তার থেকে কত গুণ বেশি বিলিয়ন টাকা খরচ হচ্ছে শুধু ওখানে একেবারে সশস্ত্র লোক পাঠানোর জন্য। তাদের খাবার সাপ্লাই দিতে হবে, তাদের কন্ট্রাক্টর লাগবে, তাদের লোক পাঠাবে, ওর পেছনে অন্তত আরো 16-17 ধরনের ব্যাকওয়ার্ডের কাজ তৈরি করতে হচ্ছে, যেটাতে বিলিয়নস অফ টাকা যাচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে। সেটা তো প্রস্তুত করতে পারছে না মার্কিন জনগণ। এবং অভিবাসনের প্রশ্নে যদি আসেন, জোহরান মাহমুদানির আমি অন্য একটা আপনি পডকাস্ট দেখছিলাম যেখানে এই প্রশ্ন তাকে করা হয়েছে, তিনি প্রাইমারিতে এগিয়ে যাবার অবহিত পরে যে এক্ষেত্রে আপনি কি করবেন। কিন্তু সেখানে আমার কাছে মনে হচ্ছে যে তার বিষয়টা যথেষ্ট স্পষ্ট। যদি তার কথাতে এইভাবে আমরা বোঝার চেষ্টা করি যে আপনারা যেটা বলছেন যে ফেডারেল অনেক আইন আছে যেটা তো আপনি সব ক্ষেত্রে আসলে অগ্রাহ্য করতে পারবেন না, কিন্তু পুলিশ ক্ষেত্রে পুলিশের যে রিফর্মটা এখানেও দরকার, সে আলোচনা কিন্তু মাঝে মধ্যে হয়। অনেক বছর ধরে খুব জোরালো ভাবে হচ্ছে না যে মার্কিন পুলিশে বা নিউ ইয়র্ক পুলিশেরও সংস্কার প্রয়োজন। এখন তারা যখন এই অভিবাসনের ক্ষেত্রে যে বিতর্কিত ভূমিকাগুলো পুলিশ করছেন, সেটা কি তারা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারছে নাকি পুরো তারা ফেডারেল আদেশটা কতদূর পর্যন্ত তাদেরকে পালন করার জন্য তারা বাধ্য বা বাধ্যবাধকতা আছে, আর কতটুকু অতি উৎসাহী হয়ে নিউ ইয়র্কের প্রশাসকদের কারণে তারা করছেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় যে তার একটা বোধহয় এক ধরনের চিন্তা ভাবনা আছে, যেটা নভেম্বরের আগে তিনি আরো স্পষ্ট করবেন যে কতটুকু অবস্থায় গেলে বা কি করলে নিউ ইয়র্ক পুলিশ আরো স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে। এবং ওই টেনশনটা তো আছে যে ফেডারেল ল বনাম স্টেটের তো সবকিছু করার থাকে না, কিন্তু তার মাঝে যতটুকু সমর্থন একটা অভিবাসী নগর হিসাবে, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগর হিসাবে নিঃসন্দেহে আমার মনে হয় যে তার একটা এজেন্ডার মধ্যে আছে। জি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আপনাদের স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর শামীম রাজা, অনলাইনে সংযুক্ত আছেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আমরা একটু ইরান ইস্যুতে যেতে চাই। এই কারণ যে পেন্টাগন যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটি বলছে যে ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি, হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে তাদের পারমাণবিক কার্যক্রম। বিশেষ করে আমরাও দীর্ঘদিন ধরে আলোচনা করছিলাম আমাদের টকশোতে যে 400 কেজি ইউরেনিয়াম যেটি ইরানের হাতে আছে সেটি কোথায় এখন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেটি স্বীকার করছেন না। তিনি মনে করছেন ইরান পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। রিপোর্ট পাল্টা রিপোর্ট সেগুলো থাকবেই, কিন্তু সাধারণ চোখে আসলে কি মনে হয়, ইরানকে কি পারমাণবিক যে তাদের প্রকল্প সেখান থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া গেল, নাকি এই কাজটি আরো গোপনে আরো দ্রুত গতিতে সামনের দিনে হওয়ার আশঙ্কা রয়েছে?
আমার কাছে মনে হয় যে ইরানে আক্রমণের ইসরায়েলের যে উদ্দেশ্য ছিল সেটা তো শুধু ব্যর্থই না, সেটা পুরোপুরি একটা মানে এটার একটা অপোজিট ইম্প্যাক্ট হবে। আমার কাছে মনে হয় যে ইরান খুব দ্রুতই পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করবে, এবং আমার কাছে মনে হয় করাই উচিত, কারণ এইটাই একমাত্র রক্ষা কবচ। এখন এই এই বিশ্বে যেটা আমরা দেখছি, আমেরিকা, ইসরায়েল এই সমস্ত দেশের থেকে রক্ষা পেতে হলে একমাত্র নিউক্লিয়ার বম থাকলেই সেটাই রক্ষা করবে। এবং এই আমিও বিভিন্ন রিপোর্ট গুলো পড়েছি, ইরানের যে 3টা স্থাপনাতে আক্রমণ করা হয়েছে ওখানে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হয়েছে, কিন্তু মানে ওইখানে যে আপনার কি বলবো মানে হ্যাঁ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু তার ভিতরে যে জিনিসগুলোর ক্ষতি করার জন্য করা হয়েছে সেগুলো একটাও ছিল না। অল নিউক্লিয়ার আর্সেনাল তারা ওখান থেকে সরিয়ে নিয়েছিল, এবং তারা বড়জোর কয়েক মাস পিছিয়ে গেছে। এবং তার থেকেও বড় কথা, ইসরায়েলের যে পরিকল্পনা ছিল, যেটা তাদের মানে যে ম্যাপ ধরে তারা এগোচ্ছিল, তারা তো শুধু ইরানের নিউক্লিয়ার আপনার সমস্ত ক্ষমতা শেষ করে দিতে চেয়েছে তারা না, তাদের আরেকটা মানে ডাউন দ্য রোড আরেকটা প্ল্যান ছিল যে ইরানকেও তারা দ্বিখণ্ডিত মানে 4টা-5টা রিজিম ভাগে চেঞ্জ ভাগ করা, করবে, রিজিম চেঞ্জ বিভিন্ন করা অংশ আপনার কুর্দ তারপর বিভিন্ন জায়গায় দিয়ে দেবে। কিন্তু সেটা তো হয়নি, উল্টা ইসরায়েলেরই এখন মানে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যেটা আপনি ফিজিক্যাল ক্ষতির থেকে অনেক বড় সাইকোলজিক্যাল যে ক্ষতিটা হয়েছে, যে ট্রমার ভিতর দিয়ে ইসরায়েলের জনগণ যাচ্ছে, কারণ তারা তো শুধু অন্য জায়গায় যুদ্ধ করে এই ট্রমাটা অন্য মানুষকে দেয়, তারা তো কখনো এটা আপনার এক্সপিরিয়েন্স করে না, এই প্রথমবারের মতো। এবং তাদের সেন্স অফ সিকিউরিটি এগুলো সব নষ্ট হয়ে গেছে। এবং এখন কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছি যে ইসরায়েল থেকে প্রচুর পরিমাণে মানুষ চলে যাচ্ছে। এখন আরেকটা যে খুব ইন্টারেস্টিং জিনিস, গাজা আক্রমণের আরেকটা, ইসরায়েল যখনই কোনো যুদ্ধ করে বা গাজাকে ওয়েস্ট ব্যাংক আক্রমণ করে, তারা আরেকটা যুদ্ধ তাদের থাকে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ওয়ার। এবং লিটারালি মানুষ মেরে, কারণ আরব এবং জুইশ আপনার পপুলেশন অনেকটা সমান সমান, সেখানে তারা ওই সমতাটা চায় না। কিন্তু এখন ইন্টারেস্টিংলি ওই সমতাটা কিন্তু তাদের নষ্ট হচ্ছে, তাদের ওখান থেকে যে মানুষ চলে যাবে। এবং আমার কাছে আরো অনেক রিপোর্ট আসছে এখন। আমি জানি প্রেসিডেন্ট ট্রাম্প কি বলছেন, এখন উনি মানেন না মানেন, মানে যেটা সত্যি সেটা তো সত্যি। এবং আমার কাছে মনে হয় যে এটাতে আপনার, এবং আরেকটা জিনিস যে নিউক্লিয়ার যে ট্রিটি গুলো, সে এই আক্রমণের ফলে সেই ট্রিটি গুলো তো আসলে মূল্যহীন হয়ে গেল, কারণ ইরান ওগুলোর কোনোটা ভায়োলেট করেনি, তারপরও আক্রান্ত হলো, এবং মোটামুটি ওয়ার্ল্ড কমিউনিটি চুপচাপ ছিল। কাজে ইন আ ওয়ে ইরানকে আপনার গ্রিন সিগন্যাল দেওয়া হলো, বা ইরান এখন কমপ্লিটলি জাস্টিফাইড তাদের নিউক্লিয়ার বম তৈরি করার জন্য, এবং আমার কাছে মনে হয় যে সেটাই করা উচিত হবে। এনিওয়ে, আমি প্রফেসর ডক্টর শামীম রাজা, আপনার কাছে ইরান কিন্তু মিডিয়া দুটোকে কানেক্ট করে একটি প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক, সেই কারণে জানতে চাই। ইরানের ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন সিএনএন এবং এমএসএনবিসি কে, যেটিকে তিনি এমডি ডিএনসি এই ধরনের বলে থাকেন, এবং সিএনএন কে সবসময় ফেক নিউজ হিসেবে তিনি তাচ্ছিল্য করে থাকেন। ইরানের কভারেজের ক্ষেত্রে তিনি একেবারে গার্ডসলেস লুজার বলছিলেন সিএনএন কে, এবং এমএসএনবিসি কেও তিনি অ্যাটাক করছিলেন। এটা আমরা জানি যে আমেরিকাতে মুক্ত বুদ্ধির চর্চা এবং অন্যান্য বিষয়গুলো গণমাধ্যমের স্বাধীনতা প্রবলভাবে সংরক্ষিত করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এটি কি তার এক ধরনের পলিসি, রাজনৈতিক পলিসি, তিনি জনপ্রিয় গণমাধ্যমগুলোকে আক্রমণ করে থাকেন, নাকি আসলেই এই গণমাধ্যমগুলো বেসলেস নিউজ প্রচার করে থাকে, সেই কারণে তিনি প্রতিবাদ করে থাকেন? এটা কি একাডেমিক দৃষ্টিকোণ থেকে একটু একটা হলো দেখেন, এখানে তো মত প্রকাশের সাথে আপনার প্রথম সংশোধনী যুক্ত, সুতরাং প্রথম সংশোধনীতে যেভাবে মত প্রকাশের বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক বলেন, গণমাধ্যম বলেন, বা আপনার আমার মতো ব্যক্তির আলোচনা করি, ততটা কিন্তু স্ট্র্যাটেজিক বিষয়গুলো আলোচনা করা হয় না। কৌশলগত সামরিক যে বিষয়গুলো, সেটার ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই ফার্স্ট অ্যামেন্ডমেন্টে যতই আমরা দোহাই দিই না কেন, আমরা কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারি না। এখন যার কথা আপনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প তার গত মেয়াদেও গণমাধ্যম সম্পর্কে তার একেবারে ভিন্নতর দৃষ্টিভঙ্গি আছে বলে আমাদের কাছে মনে হয়েছে। যেভাবে তিনি, আপনার মনে আছে যে কাউকে সরাসরি আক্রমণ করা, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ফেক নিউজ বলে বা ফেক বলে তাদেরকে একেবারে বিপন্ন করে তোলা, সেটা তো ছিলই। এবারও যেটা হয়েছে যে তার যে খুব বেশি পরিবর্তন ঘটেছে তা না, এবং আমার মনে হয় না যে তাদের কাছে এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টের এই সুরক্ষা কবচ দিয়ে
একেবারে সবকিছুকে তারা দেখেন বা ওইভাবে তারা চিন্তা ভাবনা করেন তেমন না। আপনি যে প্রসঙ্গে তুলেছেন সেটা যদি আমরা এইভাবে ভাবি যে আক্রমণের পরে শান্তি চুক্তিটা তিনি মধ্যস্থতা করলেন, আপনার মনে আছে যে তার যখন ইসরায়েল আক্রমণ করেছিল ইরানে, তখন এই অনুষ্ঠানে আপনি আমি আলোচনা করছিলাম যে দেখবেন এর মধ্যে থেকেও তিনি বেরিয়ে আসবেন একজন নায়ক হিসাবে, কারণ সবসময় তার ফোকাসে থাকবার একটা আগ্রহ রয়েছে। সুতরাং যার মাধ্যমে আক্রমণটা হোক না কেন, তখনও তো মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করছিল ইসরায়েলকে, কিন্তু ইসরায়েল আক্রমণটা পরিচালনা করছিল, তারা সরাসরি যুক্ত ছিল না। এবং তখন কিন্তু মনে হচ্ছিল যে আমিই করেছি বা আমি তাদেরকে সমর্থন দিচ্ছি। এবং একটা পর্যায়ে যখন তারাও সরাসরি আক্রমণ করলো এবং সেই আক্রমণটা যেভাবে তারা কৃতিত্বের দাবি করছে, আমি এখানে দেখো সামরিক বিষয়গুলো নিয়ে হয় কি বা এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব স্পষ্ট চুলচেরা বিশ্লেষণ করাটা খুব কঠিন, কারণ এখানে যে তথ্যপত্রের প্রয়োজন হয় সেটা পেতে অনেক দিন সময় লাগে, যে কি পরিমাণে, এবং এটা 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 খুব ম্যাথমেটিক্যাল এবং খুব বিজ্ঞানসম্মত বিষয় করা, যে কতটুকু ক্ষতি হয়েছে, কতটুকু গেল বা না গেল, কি পরিমাণ ক্ষতি করেছেন। কিন্তু উনি যে দাবিটা প্রাথমিকভাবে করেছিলেন সেই দাবিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চ্যালেঞ্জ হতে শুরু করে। একই সঙ্গে আপনাকে ইসরায়েলের দিকে আবার যেতে হবে। নেতানিয়াহু এই আক্রমণের মাধ্যমে কিন্তু গাজা থেকে দৃষ্টি সরালেন, অর্থাৎ গাজা নিয়ে আমরা যা কিছু করছিলাম সেখান থেকে পুরো বিশ্ব দৃষ্টি সরিয়ে তিনি একটা তার দেশের তার ভূমিকা অবতীর্ণ হলে যে আমি কত একেবারে দুই দেশের মধ্যে বিবদমান, গত 40 বছর ধরে আমি তার পেছনে লেগে আছি, পারছি না। এটা তো দুই পক্ষে, কারণ এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রই তাকে এই পারমাণবিক কর্মসূচি দিয়েছিল ইরানকে, যদিও সেটা শান্তিপূর্ণ কাজের জন্য দিয়েছিল, পরবর্তীতে তাদের অবস্থান পরিবর্তন ঘটে। ইসরায়েল নিজেরও একই রকম কর্মসূচি আছে, অঘোষিত। এখন সে কোনোদিনই চায় না যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে এই ধরনের একটা শক্তি সমর্থের একটা দেশ তারা তৈরি হোক। আপনি জানেন যে সৌদিও বিভিন্ন সময় কিন্তু চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তাকে এই ধরনের সহযোগিতা করেনি, কিন্তু আপনি ঘাঁটিগুলো দেখেন, আপনার জর্ডানে ঘাঁটি আছে, সবচেয়ে বড় ঘাঁটি এখনকার কাতারে, বা আপনার ইসে রয়েছে, আমিরাতসে রয়েছে, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। কিন্তু ওই বিশেষ প্রযুক্তি দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত হিসাব কিতাব করে চলে। এরকম যখন পরিস্থিতি, তখন বোধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই মুহূর্তে ইসরায়েল, যে তাকে এক ধরনের আমরা সিকিউরিটি স্টেট বলতে পারি, যেটা উনিও বলবার চেষ্টা করছেন, যে সারাক্ষণ তার ধারণাটা রাষ্ট্র টিকে থাকার একটা নিরাপত্তা বলয়ের মধ্যে, অতএব যুদ্ধকে অনিবার্য করে তোলা এবং এক ধরনের এথনিক সুপেরিয়রিটিতে ভোগা এবং একটা ডেমোগ্রাফিক শিফটের, এটা তো দীর্ঘ আলোচনার দাবি রাখা এবং খুব চমৎকার ভাবে বুঝিয়েছেন। সবকিছুর মধ্যে দিয়ে তারা যে কারণে শান্তি চুক্তিতে আসছেন বলে আমাদের কাছে মনে হয়, সবগুলোকে একটা জায়গায় উপনীত করার জন্য। অতএব আপনি যে দাবিটা শুরুতে করেছিলেন যে আমি এই পরিমাণে সবকিছু শেষ করে দিয়েছি, আর কোনো কিছু বাকি নাই, সেটা যখন চ্যালেঞ্জ হচ্ছে, নেতানিয়াহুর দাবি যে আমি আর কোনো কিছু তার অক্ষত রাখিনি, সেটা যখন চ্যালেঞ্জ হচ্ছে, তখন এটা থেকে বেরিয়ে আসার তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা চুক্তিতে দুই পক্ষকে দাঁড় করানো। একই সঙ্গে সে যখন আন্তর্জাতিক পরমাণু ইসের যে মনিটরিং এজেন্সি আছে সেখান থেকে সে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, সে, তাই না? কারণ আপনি উনি যেটা বললেন যে আমি তো তাকে কমপ্লাই করছিলাম, হ্যাঁ শেষের দিকে কিছু আপত্তি ছিল, কিন্তু সে তো বেরিয়ে আসেনি সেখান থেকে, তো সেই থাকা অবস্থায় আপনি তাকে আক্রমণ করেছে। এটা সত্যি কথা যে ইরানের এক ধরনের জনক্ষতি হয়েছে প্রচুর, তার বিজ্ঞানী মারা গেছেন, তার টপ কমান্ডার্সরা মারা গেছেন, কিন্তু এইটা সম্ভবত আমি ক্যালকুলেশনে যাব না যে কতটুকু ক্ষতি হয়েছে, কারণ এটা অত্যন্ত সামরিক এবং অনেক গোপন বিষয়। এটা ক্লেইম গুলো বিভিন্ন সময় চ্যালেঞ্জ করে, আমাদের আরো কিছুটা হয়তো সময় লাগবে, কোনোদিন আমরা তো জানতেও পারবো না, আমরা অনুমান করতে পারবো। কিন্তু মূল কথাটা হলো যে যাদের এই সক্ষমতাগুলো ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে বলে আমরা দেখেছি, তাদেরকে এটা থেকে আসলে বিরত করা খুব কঠিন। কিন্তু আমি অবাকও হব না যে আবারও একটা ইন্টারভেলের পরে ইসরায়েল যদি অন্য কোনো ভাবে আবার তাকে আক্রমণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবারও তাকে চাপায়। এর সঙ্গে তো আপনি জানেন কৌশলগত হরমুজ প্রণালী, তেলের রাস্তা যাওয়া, এখানকার অর্থনীতি অনেক কিছু যুক্ত ছিল, সুতরাং তাদের আর অন্য কোনো এই মুহূর্তে মনে হয় না যার কোনো ভাইবল অপশন বাকি ছিল। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শামীম রেজা এবং প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে আগামীকাল রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আবারও ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।